আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউসিবির সংবাদ শিরোনাম। জাল নথি তৈরি করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতে তার আইনজীবীরা, ভিন্ন মত রাষ্ট্রপক্ষের। মফস্বলে থাকতে না চাইলে ডাক্তারদের সরকারি চাকরি ছেড়ে দিতে বললেন প্রধানমন্ত্রী। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রোববার। এ পর্যন্ত জমা পড়েছে ডজন খানেক। এবং ভ্রাম্যমাণ আদালত আইনের যাতে অপব্যবহার না হয় সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলল হাইকোর্ট। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। তৈরি হচ্ছে পদ্মা সেতু, অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আনোয়ার সিমেন্ট। এবার বিস্তারিত। জাল নথি তৈরি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবীরা। ঘষা মাজা ও স্বাক্ষরবিহীন কাগজ দিয়ে এই মামলা তৈরি করা হয়েছে বলে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তারা আদালতে এসব তথ্য দেন। তবে দুদকের আইনজীবী বলেছেন, তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এই মামলা প্রমাণ করতে পেরেছেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন করেন তার দুই আইনজীবী। প্রথমে যুক্তিতর্কে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। তিনি আদালতকে জানান, জিয়া অরফানেজের টাকা আত্মসাতের কোনো তথ্য প্রমাণ নেই। জিয়া অরফানেজের টাকা কুয়েতের আমির পাঠিয়েছিলেন বলে আদালতকে জানান তিনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান সেই টাকা এনেছিলেন জানিয়ে এই আইনজীবী বলেন, এই টাকা জিয়া মেমোরিয়াল ট্রাস্টে গিয়েছিল, অথচ সেখানে কোনো মামলা হয়নি। তিনি আরও বলেন, ঘষা মাজা ও স্বাক্ষরবিহীন কাগজ দিয়ে মামলা তৈরি করা হয়। এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই জানিয়ে তার বক্তব্য উপস্থাপন শেষ করেন। এই টাকাটা ডোনেশন হিসাবে একজন জিয়া রহমানের নামে ট্রাস্টের জন্য টাকাটা দেওয়া হয়েছে এবং তার কোনো বক্তব্য নাই। যে টাকা দিল, যে টাকার মালিক, তার কোনো বক্তব্য নাই। সে কোনো কথা, তার কোনো হদিসও পাওয়া যাচ্ছে না। অতএব এই ব্যাপারে যে মামলাটি করা হয়েছে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে, এবং যে সাক্ষ্য প্রমাণ আছে এই সাক্ষ্য প্রমাণের উপরে বেগম খালেদা জিয়ার কোনো অবস্থায় এই মামলা সাজা হতে পারে না। অস্তিত্ববিহীন এতিমখানায় 2,33,00,000 টাকা প্রদান করে এই টাকাটি আত্মসাৎ করা হয়েছে। ওনারা বলছেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিদেশ থেকে আনিত টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে, কামাল সিদ্দিকীর মাধ্যমে, চেকের মাধ্যমে ওনারা এই টাকাটা গ্রহণ করেছেন এবং অর্থ আত্মসাৎ করেছেন। এটা আমরা প্রমাণ করতে পেরেছি। এরপর খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। তিনি বলেন, জাল নথি তৈরি করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই। তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের বিরোধিতা করে বলেন, 32 জন সাক্ষীর আলোকে তারা এই মামলাটি প্রমাণ করতে পেরেছেন। আইও বলেছে অডিট অবজেকশন আছে, আমাদের কাগজপত্র তৈরি করতে হবে। অডিট অবজেকশন তাকে জেরা করা হয়েছে এবং কোর্ট প্রশ্ন করেছেন, এক্সিবিট 3 সিরিজ যখন এক্সিবিট হকারে রেকর্ডে আসলো তখন কোনো আপত্তি দেওয়া হলো না। প্রধানমন্ত্রী দপ্তরে যে নথিগুলি আমরা এনেছি সেগুলো ঘষা মাজা আছে, কাটাকাটি আছে। তো মাননীয় আদালত এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে সমস্ত নথির কথা আপনারা বলছেন ঘষা মাজা আছে, কাটাকাটি আছে, সেগুলো যখন সাক্ষ্য প্রমাণ হয়েছে তখন আপনারা আপত্তি দেন নেই কেন? তখন ওনারা বলছেন, আব্দুর রাজ্জাক খান সাহেব বলছেন যে না, আপত্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 6 জনকে মামলায় আসামি করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মফস্বলে থাকতে না চাইলে চিকিৎসকরা সরকারি চাকরি ছেড়ে দিয়ে নতুনদের সুযোগ করে দিতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চিকিৎসকদের পেশাগত মান ও প্রশিক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দ্বীপ ও হাওর অঞ্চলের জন্য নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত।
নতুন বছরের শুরুতেই দেশের উপজেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে 500 অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। এরই অংশ হিসেবে টঙ্গিপাড়া, কুড়িগ্রাম ও নেত্রকোনা সহ 7টি হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স দিলেন প্রধানমন্ত্রী। অ্যাম্বুলেন্সের একটা চাকা যদি নষ্ট হয় তো ওই চাকার জন্য সরকারি টাকা আবেদন করে আনতে আনতে 4 চাকাই নষ্ট হয়ে যায় অথবা অ্যাম্বুলেন্সটা বসেই যায়। এটা কিন্তু একটা বাস্তব কথা। একটা হাসপাতালে একটা জানলা ভেঙে পড়ে গেছে, সেটা মেরামত করার জন্য টাকা চাইতেছে, বাকি পানি ঢুকে বাকি সব ঘরই নষ্ট। এরকম তো সমস্যাটা হয়, এই জন্য একটা ফান্ড আপনারা ওভাবে করে না। এ সময় চিকিৎসকদের আবাসন সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। যাকে ডাক্তার আমরা নিয়োগ দিচ্ছি, কিন্তু যেই আমরা পাঠাচ্ছি উপজেলায়, সেখানে না থেকেই সরকারি চাকরি হলেই এই সমস্যাটা হয়। ওই যেই আমরা দিয়ে দিচ্ছি অমনি যে কোনোভাবে কায়দা টায়দা করে ঢাকায় চলে এসে বসে থাকবে। তো এভাবে যদি কেউ চলে আসে তাহলে তার চাকরি করার তো দরকার নাই, ঢাকায় বসে প্রাইভেট প্র্যাকটিস করলেই তো অনেক টাকা পাবে। তাহলে দয়া করে তারা বিদায় নিয়ে বাড়ি চলে যায়, আমরা নতুন নিয়োগ দেবো। এখন অনেক প্রাইভেট মেডিকেল কলেজ সব জায়গায় কেউ যদি কোথাও চাকরি পেয়ে যায় খুব ভালো কথা, চাকরি পেয়ে গেলে আবার নতুন নিয়োগ দেবো। কারণ প্রতিনিয়ত ছেলেমেয়েরা লেখাপড়া শিখে চাকরি খুঁজে বেড়াচ্ছে, তাদের আবার ওখানে দেবো, কিছুদিন ট্রেনিং করবে, কিছুদিন সার্ভিস দেবে, আর এক জায়গায় যাবে, এটা কোনো বিষয় না। চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া ও প্রশিক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মেডিকেল কলেজগুলো আমরা করে দিচ্ছি, কিন্তু তার মানটা বজায় রাখতে হবে, যে কি চিকিৎসা হচ্ছে, রোগী মারা ডাক্তার হচ্ছে না রোগী বাঁচানোর ডাক্তার হচ্ছে, এটা একটু ভালো করে দেখতে হবে। পর্যায়ক্রমে 10,000 চিকিৎসক ও 30,000 টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে বলে এ সময় জানানো হয়। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী রোববার। নির্বাচন কমিশন জানিয়েছে এ পর্যন্ত ডজন খানেক আবেদন জমা পড়েছে। যাচাই বাছাই শেষে আগামী মার্চের মধ্যে নতুন দল নিবন্ধন দেওয়ার কথা জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমদ। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলো শর্ত মেনে চলছে কিনা তা শীঘ্রই তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় 2009 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে। এখন পর্যন্ত 42টি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে গঠনতন্ত্র নিয়ে জটিলতায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল এবং আদালতের রায়ে অবৈধ ঘোষণা হয় জামাতের নিবন্ধন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারও গেল নভেম্বরে দল নিবন্ধনের উদ্যোগ নেয় ইসি। বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধনের জন্য জমা পড়েছে 12টি আবেদনপত্র। আয়ের উৎস থেকে শুরু করে এসব দলের কার্যক্রম যাচাই বাছাইয়ের জন্য জানুয়ারি থেকে একটি কমিটি কাজ করবে বলে জানায় নির্বাচন কমিশন। তো আমাদের দেশে যথেষ্ট পরিমাণ রাজনৈতিক দল অলরেডি নিবন্ধিত আছে। আবার নতুন করে রাজনৈতিক দল যখন নিবন্ধন দেওয়া হবে তখন সব কিছু বিবেচনা করেই কিন্তু দেওয়া হবে, যে সেই রাজনৈতিক দলের হিসাবে আত্মপ্রকাশ করার মতো কোনো শক্তি সামর্থ্য বা যোগ্যতা আছে কিনা, অফিস যে শর্ত মোতাবেক সব জায়গায় আছে কিনা, তাদের আয়ের উৎস কী এবং তাদের সমর্থক কি পরিমাণ আছে, এই শর্তগুলো পূরণ করা হচ্ছে কিনা, এগুলো যদি সরজমিনে তদন্তের প্রয়োজন হয় কমিশন তাদেরকে সরজমিনে বিষয়গুলো তদন্ত করতে পারে। 1 থেকে 3 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা কমপ্লিট হবে। একই সাথে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোরও কর্মকাণ্ড পর্যালোচনা করছে ইসি। প্রয়োজনীয় তথ্য চেয়ে ওইসব দলগুলোকে চিঠিও দেওয়া হয়েছিল। শর্ত পূরণে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলও হতে পারে বলে জানান ইসি সচিব। প্রতিবেদনগুলো পর্যালোচনা করব, ওখানেও যদি দেখি যেভাবে শর্ত পূরণ করার কথা সেই শর্তগুলো তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে, নির্বাচন কমিশন তাদেরগুলো হয়তো বাতিল করতে পারে। আরপি অনুযায়ী অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে নতুন দল নিবন্ধনের জন্য 1/3 জেলায় কমিটি এবং 100 উপজেলায় 200 ভোটারের সমর্থন থাকতে হবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের 126টি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে বিরল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সবুজার সিদ্দিক সাগর এবং নাটোরে আওয়ামী লীগের KM জাকির হোসেন বিজয়ী হয়েছেন। আর জামালপুরে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল স্থগিত রাখা হয়েছে। বকশীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত আইনের যাতে অপব্যবহার না হয় সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছে হাইকোর্ট। ওই আইনের অপব্যবহার করে দিনাজপুরের বীরগঞ্জের এসি ল্যান্ডের এক আইনজীবীকে সাজা দেওয়ার বিষয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ একথা বলেন। আদালত বলেন, জনগণের প্রভু নয় বরং সেবার মানসিকতা নিয়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। দেখুন হুমায়ুন চিশতির রিপোর্ট। দিনাজপুরের বীরগঞ্জে আদালত কক্ষে বসার ঘটনাকে কেন্দ্র করে গত 12 ডিসেম্বর মোবাইল কোর্ট বসিয়ে প্রবীণ এক আইনজীবীকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 1 দিনের কারাদণ্ড দেন এসিল্যান্ড বিরোধারানী রায়। বিষয়টি আদালতের নজরে আনা হলে ওই এসিল্যান্ডকে তলব করে ব্যাখ্যা চায় হাইকোর্ট। আইনজীবীর মাধ্যমে ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন অভিযুক্ত এসিল্যান্ড বিরোধারানী রায়। ভবিষ্যতে এমন ভুল না করার অঙ্গীকার করে বুধবার মৌখিকভাবে ক্ষমা প্রার্থনার পর বৃহস্পতিবার লিখিতভাবে তা আদালতে জমা দেওয়া হয়। আমরা বলেছি যে সে অনুতপ্ত, এই ধরনের কাজ তার পক্ষে করা কখনোই সমীচীন হয়নি। এটা ভুল ঘটে গেছে। কোর্ট ওনার আনকন্ডিশনাল অ্যাপোলজি অ্যাকসেপ্ট করেছে, রুল ডিসপোজ অফ করেছে এবং ওই মোবাইল কোর্টে যে রায়টা ছিল ওইটা সেটাসাইড করেছে। পরে সরকারি কর্মকর্তাদের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। সেবক, জনগণের প্রভু তারা না। জনগণের সেবা করার জন্য ট্যাক্সের টাকায় জনগণের অর্থে তারা রাষ্ট্র পরিচালনা করার বিভিন্ন জায়গায় তারা দায়িত্বে আছে, সেটা যাতে সুচারুভাবে করে। কাউকে ইগনোর করা যাবে না। ক্ষমতা থাকলেই সেই ক্ষমতা ব্যবহার করা যাবে খুব বিবেচনার ভেতর থেকে। অপব্যবহার তো প্রশ্নই আসে না। সরকারি কর্মকর্তাদের প্রতি হাইকোর্টের এই নির্দেশনা সতর্কবার্তা হিসেবে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান ওই ঘটনার ভুক্তভোগী আইনজীবী নীরদ বিহারী রায়। নির্দেশনার মাধ্যমে যারা সরকারি চাকরি করেন তারা আরও বেশি সতর্ক হবে, জনগণের সাথে কিভাবে ব্যবহার করবে এই ব্যাপারে আরও দায়িত্বশীল হবে, এটাই আশা করি। এর আগেও বেশ কয়েকটি রিট মামলায় মোবাইল কোড আইনের অপব্যবহার না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সতর্ক করেছে হাইকোর্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুরে সিরামিক বস্তির আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দমকল কর্মকর্তারা জানান, মিরপুরের কালশিতে সিরামিক বস্তিতে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনে বস্তির 21টি ঘর পুড়ে গেছে। গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকালে প্রথমে ওয়াহিদুল হক ও পরে ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। সিঙ্গাপুরে অফশোর প্রতিষ্ঠান তৈরি করে $4,25,40,000 বা 340 কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে এই বিপুল অঙ্কের অর্থ পাচার হয়। বুধবার এই দুজন সহ 9 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার খরচ কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে বায়রা। এর ফলে আগামী বছর 3 লাখ কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছে তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। নতুন পদ্ধতি বা G2G+ চুক্তির আওতায় গত 10ই মার্চ থেকে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। চলতি বছর যে 10 লাখ কর্মী বিদেশে গেছে তার 1 লাখই মালয়েশিয়ায়। দেশের 10টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া এই কর্মীদের নিচ্ছে। এবার বায়রার সব সদস্যকেই সেই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে চালু হলো ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বা BOSSC। এই সিস্টেমটিতে 10 জনের উপরে নির্ভরশীলতা কমানোর জন্য এটি হলো একটি প্রক্রিয়া, অর্থাৎ আমাদের বায়রা সম্মানিত সদস্যরা তাদের নিজস্ব চেষ্টায় 10 জনের উপরে নির্ভর না করে যেন ব্যবসাটি করতে পারে, তারই একটি উদ্যোগ বাস্তবায়িত হলো এবং তার মাধ্যমে তাদের কাজটি সহজ হবে। নতুন এই অনলাইন পদ্ধতিতে কর্মীদের অভিবাসন ব্যয় কমবে বলে আশা করছেন জনশক্তি রপ্তানিকারকরা। বিষয়টি ঠিক রাখতে তাদের সতর্কও করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। 2 গভর্নমেন্টের অনুমোদনের ভিত্তিতে 10 জনের মাধ্যমে বিজনেসটা হয়েছে, তারপরও 250-300 রিক্রুটিং লাইসেন্স
ইনডাইরেক্ট ওয়েতে এবং ডাইরেক্ট ওয়েতেও আমাদের সাথে সম্পৃক্ত ছিল। 1,60,000 টাকা আমরা নির্ধারণ করে দিয়েছি। এর থেকে যদি বেশি হয় তাহলে আমাদের কাছে যদি কোনো রকমের কমপ্লেন আসে তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জানান 2018 সাল হবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতের নতুন দিগন্ত। এবছর 10 লাখেরও বেশি কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য ঠিক করেছেন তারা। মানুষ যে সেবাটি চায় সেই সেবাটি কিন্তু ঘরে বসে যাতে সে পেতে পারে। কামরুজ্জামান বিপ্লব, ATN বাংলা, ঢাকা। এবারে নিচ্ছি রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতি পর থাকছে আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত অন্তত 41 জন, আহত 80। আবারও স্বাগত জানাচ্ছি ATN বাংলা সংবাদে। চট্টগ্রামে 4 নারী ধর্ষণের মূল পরিকল্পনাকারী আব্দুল হান্নানকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্তকারী সংস্থা PBI বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে হান্নানকে আটক করে PBI। সিএমপির সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন জানান, ডাকাতি ও ধর্ষণের মূল পরিকল্পনাকারী হান্নান। এই মামলার আসামি আব্দুল হান্নান মেম্বার এই মামলার মূল পরিকল্পনা, তার পরিকল্পনাতেই এই ঘটনা সংঘটিত হয়েছে। ঠাকুরগাঁয় পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশের মাধ্যমে দৌড়ামারায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গৃহবধূ মৌসুমীর মা বোনের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় এক কাজীকে আটক করলেও বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁ থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। 9 মাস আগে 30,000 টাকা যৌতুকের বিনিময়ে মৌসুমীর বিয়ে হয় ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বালিয়াপুকুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের সাথে। বিয়ের কয়েক মাসের মধ্যে আবারও যৌতুকের টাকা চায় তার স্বামী। টাকা না পেয়ে মৌসুমীর নামে পরকীয়ার অভিযোগ দেয় স্বামী ও তার স্বজনরা। এজন্য জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা গ্রাম্য বিচার সালিশের আয়োজন করে। সেখানে প্রধান বিচারক ছিলেন স্থানীয় কাজী আবুল কালাম সহ স্থানীয় মাতব্বররা। বিচারকের নির্দেশে মৌসুমীকে তওবা পড়িয়ে 101 দৌড়া মারা হয়। গৃহবধূর চিৎকারে অনেকে ছুটে আসে সালিশে। এ সময় অজ্ঞান হয়ে যায় মৌসুমী। পরদিন স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 30,000 টাকা আর আবার 1 লাখ টাকা দাবি করছি। মেয়েটাকে কিন্তু মারছে ওর এক চাচা, ওর স্বামীও মারছে এবং কাজীও মারছে। সমাজের মধ্যে যেন এরকম আরো কেউ এরকম অপদস্থ না হয়। মৌসুমীর মা ও বোনের অভিযোগ, যৌতুকের জন্য মৌসুমীর উপর নির্যাতন চালানো হয়। সালিশের পরে তাকে স্বামী ও তার পরিবারের লোকজনই হত্যা করেছে। আমাকে কান্নাকাটি করে বলে কি যে আমাকে অন্যায় অত্যাচার করতেছি। জামাই ফোন ধরে কইছে আপনার বেটি মরে গেছে। পুলিশ সুপার বলছেন, এই ঘটনার অভিযোগে ওই কাজীকে আটক করা হয়েছে। ঘটনার পুরো তদন্তের আগে বিস্তারিত মন্তব্য করতে রাজি নন তিনি। ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি, দোষী ব্যক্তিরা কোনোভাবেই ছাড় পাবে না। আমরা একটা মামলা গ্রহণ করেছি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা চলছে। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত আর প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক, এমন দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের রাজধানী কাবুলে গণমাধ্যম কার্যালয় ও শিয়া